ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ। শুধু তাই নয়, এই যে মানে কোয়েশ্চেন্সগুলো করাবো, সামনে যে এসএসসি গ্রুপ সি তার এক্সামস আছে সেগুলোর ক্ষেত্রেও এগুলো কার্যকরী, খুব হেল্পফুল এই কোয়েশ্চেন্সগুলো। তো সরাসরি একদম ক্লাসে চলে আসি। বিষয়টা কি না, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কেমন? ফার্স্ট কোয়েশ্চেন, নো সুনার হ্যাড সি লেফট বাট হার বেবি স্টার্টেড ক্রাইং। কেমন? একটুখানি এক্সপ্লেন করি এবার। কি না, নো সুনার এর সেন্টেন্স স্ট্রাকচারটা বলি। নো সুনার ইজ ফলোড বাই দেন, প্রথম পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে নো সুনার ইজ ফলোড বাই দেন। এই দেনের পরিবর্তে বাট বা হোয়েন এগুলো কোনোটাই বা দ্যাট কোনোটাই হবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে নো সুনারের সেন্টেন্স স্ট্রাকচারটা কি, নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস V2, এটা হচ্ছে নো সুনারের সেন্টেন্স স্ট্রাকচার। এবার একটুখানি বলে রাখি যে নো সুনারের পরে কেন হ্যাড হয়, কেন নো সুনারের পরে আমরা সাবজেক্টটা তারপরে V3 সাবজেক্ট হ্যাড V3 লিখছি না, হয় এই প্রসঙ্গে একটুখানি বলি। এই প্রসেসটাকে বলা হয় ইনভার্সন, INVERSION। ইনভার্সনটা কি না, সেন্টেন্সের প্রথমে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, সেটা নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, নেভার, নট, নো, যে কোনো নেগেটিভ ওয়ার্ড যখনই সেন্টেন্সের প্রথমে থাকবে তো সেন্টেন্স স্ট্রাকচারটা হয়ে যায় তখন নেগেটিভ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই হচ্ছে ইনভার্সনের সেন্টেন্স স্ট্রাকচার। এই প্রসেসটাকে বলা হয় ইনভার্সন, INVERSION, ইনভার্সন বলা হয়। তাহলে সেন্টেন্সের প্রথমে নেগেটিভ ওয়ার্ড থাকলে তারপরে আসে অক্সিলিয়ারি, সেই কারণটাকে নো সুনারের পরে হ্যাড, তারপরে এসছে দেখো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এখানে যেহেতু আমি নো সুনারের প্রসঙ্গে বলেছি সেই জন্য এটা V3 ইউজ করেছি, ঠিক আছে। ডিড ইউজ করলে V1 হবে, ওগুলো ভার্বের স্ট্রাকচার অনুযায়ী হবে। ডাজ থাকলে V1 হবে, যেহেতু আমি নো সুনারের রেসপেক্টে বলছি সেই কারণে এটা V3 ইউজ করলাম। কেমন? তো এবার দেখা তাহলে নো সুনারের স্ট্রাকচারটা আমরা কি পেলাম, নো সুনার হ্যাড সাবজেক্ট V3 দেন সাবজেক্ট V2। তাহলে মিনিয়ে নেওয়া যাক, নো সুনার হ্যাড সি লেফট, এই পর্যন্ত ঠিক আছে। নো সুনার হ্যাড সি লেফট, তারপরে আসবে দেন। বেশ, দেখো দেন দিয়ে আমরা এখানে দুটো অপশনস পাচ্ছি, দেন ক্রাইড হার বেবি নয়, দেন এবারে সাবজেক্ট V3, তাহলে দেন হার বেবি হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড ক্রাইং, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে নো সুনার হ্যাড সি লেফট দেন হার বেবি স্টার্টেড ক্রাইং। দেখো হার বেবি সাবজেক্টই আছে, স্টার্টেড ক্রাইং। এবার একটুখানি কেন স্টার্টেড টু ক্রাই হলো না, এটাও তো একটা প্রশ্ন থাকতে পারে, যে স্টার্টেড টু ক্রাই বলতে পারতাম। কারণ কি, স্টপ, স্টার্ট, বিগিন, ফিনিশ, কমপ্লিট, রিস্ক, পার্ডন, লাইক, লাভ, এই যে ভার্বস গুলো বললাম দে আর ফলোড বাই জেরান্ড, অর্থাৎ এদের পরে ভার্ব আইএনজি বসে। দ্যাটস ওয়াই স্টার্টেড এর পরে ক্রাইং। কেমন? স্টপ রাইটিং আমরা কখনোই বলতে পারি না স্টপ টু রাইট, দ্যাটস ওয়াই স্টার্টেড ক্রাইং। তাহলে পুরোটা বললাম। নো সুনার আর একটা স্ট্রাকচার বলি। এবার নো সুনার দিয়ে সেন্টেন্স যদি শুরু হয়, তারপরে নো সুনারের জায়গা হ্যাডের পরিবর্তে আমরা ডিড ইউজ করতে পারি, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। ডিডের পরে সাবজেক্ট, তারপরে ভার্বের V1 ফর্মটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা লিখবে, তারপরে যা যা আছে দেন সাবজেক্ট V2, দেন
সাবজেক্ট প্লাস V2, এই হচ্ছে নো শুনার। এই নো শুনার রিপ্লেস আমরা হার্ডলি ইউজ করতে পারি বা স্কার্সলি ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি করব, সেম নো শুনারের যা যা স্ট্রাকচারে সেম লিখবো, এই নো শুনার জায়গায় যদি হার্ডলি ইউজ করি তাহলে এটা দ্যানের পরিবর্তে হোয়েন হয়ে যাবে। এখানেও সেম, নো শুনার জায়গায় যদি হার্ডলি ইউজ করি তাহলে দ্যানের পরিবর্তে হোয়েন হয়ে যাবে, বাকি স্ট্রাকচার সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট। বেশ, তাহলে নেক্সট কোয়েশ্চেনে আসি। হোপফুলি তোমরা কোয়েশ্চেনটাকে খুব ভালো করে বুঝেছো। কোনো সমস্যা হলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি সেখানেতে আনসার দিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন ইজ হি রিবিউকড রাম অ্যান্ড আই। এইটুকু আর বাকিটুকু আমার পড়ার দরকার নেই, যেহেতু সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যে পার্টটা আন্ডারলাইন থাকবে সেই পার্টটাকে কারেকশন করতে হয়। এবার একটুখানি বলে রাখি, হি হচ্ছে সাবজেক্ট, রিবিউকড হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব এটা পেলাম। এবার দেখো প্রোনাউনের কোয়েশ্চেন, এটা আমরা কি জানি না, অবজেক্টিভ প্রোনাউন কোন কোনগুলো একটুখানি বলে রাখি। এবার অবজেক্টিভ প্রোনাউন কোন কোনগুলো অবজেক্টিভ প্রোনাউন না, মি, আস, দেম, হিম, দেম, হিম এটসেট্রা, এগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন। এবার যখন আমরা একটা সেন্টেন্স ইউজ করি, ভার্বের পরে সব সময় অবজেক্টিভ প্রোনাউনটা ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমার তাহলে আই হচ্ছে নমিনেটিভ, মি যদি অবজেক্টিভ হয়, আই হচ্ছে নমিনেটিভ, তাহলে আই এর রিপ্লেস হবে মি, অর্থাৎ হি রিবিউকড রাম অ্যান্ড মি। এই কোশ্চেনটাকেও এরকম হতে পারে আবার, আই অ্যান্ড রাম কখনো বলা যাবে না, বা মি অ্যান্ড রাম কখনো বলা যাবে না। কেন বলা যাবে না, না এটা ওই 2-3-1 এর কনসেপ্ট, অর্থাৎ প্রথমে যে সেকেন্ড পারসন তোমরা প্রোনাউনে পড়েছিলে, আমিও ক্লাসে তোমাদেরকে আগেও করিয়েছিলাম যে তিনটে প্রোনাউন একসঙ্গে ইউজ করলে এবং সেই প্রোনাউনগুলো যদি প্রত্যেকের সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে 2-3-1 হয়, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই। এবার এই সিকোয়েন্সটার কখনো চেঞ্জ হয় না, এই সিকোয়েন্সটা কখনো চেঞ্জ হয় না, যে প্রোনাউনটাকে আমরা ইউজ করি না তাকে তার জায়গা থেকে অফ করে দিতে হয়। মানে 2-3-1 রইলো, 2-1 রইলো, 2-3। তাহলে এখানে দেখো 3-1, মানে এই কনসেপ্টটাতে আমরা এলাম। 3 হচ্ছে রাম অ্যান্ড আই যদি সাবজেক্ট ইউজ করি, এবং যদি অবজেক্ট ইউজ করি তাহলে রাম অ্যান্ড মি, অর্থাৎ অপশন এবারে আমরা আনসার খুঁজে নিই। আই অ্যান্ড রাম, দেখো অপশন বি তে আছে রাম অ্যান্ড মি, কেমন? আর 2-3-1 এর কনসেপ্টে এলে ওটা ভুল দেখো। আর এই যে ওয়ার্ড লিখেছি মাই ইজ নট আ প্রোনাউন, মাইটা কোনো প্রোনাউনই নয়। কেন প্রোনাউন নয় একটুখানি বলে রাখি, যে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কারণ কি, মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এই যে ওয়ার্ডস গুলো বললাম এগুলো অল দে আর কল্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ কি, দে আর ফলোড বাই নাউন, তাদের পর একটা নাউন ইউজ করতে হয়। দেখো মাই ফ্রেন্ড, মাই মাদার, মাই ফাদার, কেমন, এগুলো সিঙ্গুলার ইউজ করা যায় না, ফলোড বাই নাউন ইউজ করতে হয়। যে ওয়ার্ডটা নাউনকে কোয়ালিফাই করে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এবং এটা যেহেতু পজেশন বোঝাচ্ছে দ্যাটস ওয়াই এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 3। বিসাইডস উই, এভরিওয়ান ইজ ক্যাপেবল অফ ডুইং দিস ওয়ার্ক। এবার একটুখানি বলে রাখি, বিসাইড আর বিসাইডস এর মধ্যে পার্থক্যটা কি। Beside means by side, যেমন sit beside me, আমার পাশে বসো, তখন আমরা beside কথাটা ইউজ করব। besides কখন ইউজ করব, besides কথাটা অ্যাডিশন অর্থে ইউজ করা হয়, অর্থাৎ besides having a salary he has a private income, তাহলে তার স্যালারি ছাড়াও তার প্রাইভেট ইনকাম আছে, এই যে ছাড়া অর্থে ইউজ করা হয়।
তাহলে বিসাইডস, এবার দেখা যায় বিসাইডস আমরা ছাড়া, ঠিক আছে, এখানে তার পাশে আমার পাশে তোমার পাশে বোঝাচ্ছে না, তাহলে বিসাইডসটা বিসাইডসই থাকছে, এবং ফলোড বাই যে আমরা প্রোনাউনটা ইউজ করবো সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। দ্যাটস ওয়াই বিসাইডস আস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটুখানি বলে রাখি, এই পার্টটুকু একটুখানি বলি। এ দেখো, ইজ কেপেবল অফ, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু মেনশন করে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে এই ক্যান, ক্যান মানে এবিলিটি, আমরা প্রত্যেকেই জানি। ক্যান মানে হচ্ছে এবিলিটি, ক্যানের রিপ্লেস হচ্ছে ইজ কেপেবল অফ, অর্থাৎ এটাকে বলা যায় ক্যান ইকুয়াল টু বি ভার্ব কেপেবল অফ প্লাস ভার্ব আইএনজি, এটা একটা হয়। আবার সেম বি ভার্ব এবল টু প্লাস V1, এই তিনটেই একই মিনিং। ক্যান মানেও, ক্যান মিনস এবিলিটি, এটা দিয়েও এবিলিটি বোঝাচ্ছে, এটা দিয়েও এবিলিটি বোঝাচ্ছে, আর ক্যান দিয়েও এবিলিটি বোঝাচ্ছে, সেম ইউজ। আমি এখানটা বলতেই পারতাম এভরিওয়ান ইজ এবল টু ডু দিস ওয়ার্ক, এটা বলা যেতে পারতো, বা এভরিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে সেম হতো তিনটেই, ঠিক আছে। কেন এটা বললাম, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে, অনেক সেন্টেন্স ইমপ্রুভমেন্টের একটা কোয়েশ্চেন থাকে, সেই কারণে এটাকে আমি আরো ডিসকাস করছি। তাহলে ক্যান মানে যদি এই দুটো হয়, তা যে ওয়ার্ডে আমরা ক্যান বা কুড ইউজ করব সেখানে কি আমরা এবল বা ক্যাপেবল ইউজ করা যাবে কি? এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? কখনোই না। ক্যান মানে এবল টু V1, ক্যান মানে ক্যাপেবল অফ ভার্ব আইএনজি, সেই কারণে আমরা ক্যানের সঙ্গে এগুলোকে আর ইউজ করতে পারবো না। কেমন? নেক্সট কোয়েশ্চেনে আসি। তাহলে এখান থেকে পয়েন্টটা মনে রাখবে, ক্যান বা কুড থাকলে সেই সেন্টেন্সে কখনোই কেপেবল অথবা এবল ইউজ করা যাবে না। নেক্সট কোয়েশ্চেনে আসি, কি আছে না, হি ইন্টারোগেটেড মি। আমার এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইন্টারোগেটেড। কেমন? লিখি ওয়ার্ডটাকে, ইন্টারোগেট লিখলাম। ইন্টারোগেট মানে হচ্ছে আস্ক, ইন্টারোগেট মানে হচ্ছে এনকোয়ার। যখন কোনো সেন্টেন্সে ইন্টারোগেট, আস্ক এবং এনকোয়ার থাকবে, তারপর দে আর ফলোড বাই WH ওয়ার্ড, এদের পরে WH ওয়ার্ড বসবে। ঠিক জাস্ট এইভাবে মনে রাখো, এত ফর্মুলা মনে রাখতে পারবে না, ইউসেজ গুলোকে মনে রাখো। ইন্টারোগেট, আস্ক, এনকোয়ার প্লাস WH ওয়ার্ড, অথবা ইফ অথবা ওয়েদার, এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ হবে। এবার এখানে কি ইউজ আছে দেখো, ইন্টারোগেটের পরে কি আছে, আমি বলেছি WH ওয়ার্ড থাকবে, তাহলে অলরেডি WH ওয়ার্ড আছে, তাহলে হি ইন্টারোগেটেড মি, WH ওয়ার্ড পেলাম। তাহলে এই যে দ্যাট ওয়ার্ডটা, এটা তাহলে আননেসেসারি, তাহলে ইন্টারোগেটের পরে কখনো দ্যাট হবে না, ঠিক আছে। এদের রিপ্লেস কখনো দ্যাট হবে না, এই পয়েন্টটাকে মনে রাখবে। তাহলে ইন্টারোগেট, আস্ক বা এনকোয়ার ফলোড বাই WH ওয়ার্ড, ইফ অর ওয়েদার। কেমন? দে আর নট ফলোড বাই দ্যাট, তাদের পরে কখনো দ্যাট হবে না, এটা মনে রাখবে। তাহলে সেই কারণে দেখো, এবার আনসারটা খুঁজে নিই আগে। তাহলে হি ইন্টারোগেটেড মি হাউ আই হ্যাড অ্যাকিউমুলেটেড সো মাচ ওয়েলথ। তাহলে দ্যাটটাকে আমরা শুধু অমিট করব। দেখো, হাউ আই হ্যাড, বাকিগুলো দেখো প্রত্যেকটা দ্যাট আছে, দ্যাটের তো কোনো প্রশ্নই ওঠে না, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেমন? এবার আরেকটুখানি বলে রাখি, এবার তোমার মনে হতে পারে যে হাউ তো রয়েছে, তাহলে এখানে কেন হ্যাডটা আগে এলো না? কেন হাউ থাকলে, আমরা তো জানি WH ওয়ার্ড থাকলে ফলোড বাই অক্সিলারি ভার্ব হয়, ডেফিনেটলি হয়,
কারণ WH ওয়ার্ড ফলোড বাই অক্সিলারি ভার্ব, তাই তো? এই যে WH ওয়ার্ড ফলোড বাই অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়। হোয়াট ইজ ইওর নেম, দেখো হোয়াট এর পরে আমরা ইজ লিখলাম। কেন হোয়াট এর পরে ইজ লিখলাম? না, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই ইজ। হোয়াট ইজ ইওর নেম, কিন্তু আমি যদি বলি হোয়াট ইওর নেম ইজ, সে আমার কাছে জানতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু মি হোয়াট মাই নেম ওয়াজ, তাহলে এখানে ওয়াজটা আমরা শেষে লিখলাম কেন? এবার একটুখানি বলে রাখি, যখনই দেখবে কোনো WH ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে বসেছে, জানবে ইট ইজ ইউজড অ্যাজ কনজাংশন, এটা কনজাংশন রূপে কাজ করছে। কেমন? WH ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে বসলে সেটা কনজাংশন, তাহলে WH ওয়ার্ড যখন কনজাংশনের কাজ করে তখন তাহলে WH ওয়ার্ডের পরে আসে সাবজেক্ট, তারপরে আসে অক্সিলারিটা, যদি অক্সিলারি থাকে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তাহলে এই যে WH ওয়ার্ডটা আমরা এখানে WH ওয়ার্ডটা কনজাংশনের কাজ করছে, দ্যাটস ওয়াই ফলোড বাই সাবজেক্ট, হ্যাডটা অক্সিলারিটা আগে আসেনি। অক্সিলারি তখনই আগে আসবে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়। কেমন? সেই কারণে এটা বললাম। কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 5। হি ইজ ব্রেভার অ্যান্ড মোর ট্যালেন্টেড দ্যান আস। একটুখানি বলে রাখি এবার, এটাও একটা প্রোনাউনারি কোয়েশ্চেন। Then, so as all they are followed by nominative pronoun, all they are followed by nominative pronoun. Clear? কোন কোনগুলো nominative pronoun সেটা একটুখানি মেনশন করি। nominative pronoun হচ্ছে I, we, she, he, they, you, etc. এগুলো প্রত্যেকটা হচ্ছে নমিনেটিভ প্রোনাউন। ইউ অবজেক্টিভে তো একই ফরমেশনে থাকে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক কোথায় দ্যানের পরে নমিনেটিভ আছে। দেখো আস, দ্যানের পরে তো কিছুই নেই, এখানেও নেই, নো ইমপ্রুভমেন্ট তো কখনোই না। তো দ্যানের পরে উই আর, আর না বললেও সেন্টেন্সটা ঠিক, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আছে, he would have won the match if he would have played sensibly. এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, যেটা বাস্তবিক নয় এমন আমরা অনেক কিছু ভাবি, সেই ক্ষেত্রে এই রকম স্ট্রাকচারগুলো ইউজ করি। আমি যদি কলেজের প্রিন্সিপাল হতাম, আমি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতাম, এটসেট্রা এটসেট্রা, এরকম বিষয়গুলো আমরা ভাবি। তো এইরকম সেন্টেন্স স্ট্রাকচার যখন হবে তখন সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে লিখবো তার একটা সিম্পলি স্ট্রাকচার আছে, আমি সেই স্ট্রাকচারটা বলে দিচ্ছি। এই স্ট্রাকচারটা মনে রাখতে পারলে এইরকম ধরনের সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে পারবে। চলে আসি, দেখো ইফ সাবজেক্ট ওয়্যার অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে 1 নম্বরে এলাম। নাম্বার 2তে আসি, ইফ সাবজেক্ট হ্যাড অথবা হ্যাড প্লাস সাবজেক্ট, তারপরে ইফ সাবজেক্ট হ্যাড V3 অথবা হ্যাড সাবজেক্ট V3। এবার প্রত্যেক কটাকে এক্সপ্লেন করি। ইফ সাবজেক্ট ওয়্যার, এটা বাস্তবিক যা নয় এমন হওয়া যদি বোঝায়,
আমি যদি পাগল হতাম, এরকম একটা। এবার একটুখানি বলে রাখি, অবলিক দিয়ে আরেকটা স্ট্রাকচার লেখা আছে, কি সেটা না, ওয়ার প্লাস সাবজেক্ট। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা ইফ কে যদি ইউজ না করি তাহলে সবসময় অক্সিলারিটা সাবজেক্টের আগে আসবে। কেমন? ইফ ইউজ না করলে অক্সিলারিটা সাবজেক্টের আগে আসবে। দেখো এখানে প্রত্যেক কটা এই যে ইফ গুলো ইউজ করেছে, দেখো যে সেন্টেন্সে ইফ ইউজ করা নেই দেখো অক্সিলারিটা সাবজেক্টের আগে নিয়ে আসা হয়েছে। কেমন? তাহলে প্রথমটা হচ্ছে বাস্তবিক যা নয় এমন হওয়া বোঝাতে, দ্বিতীয়টা হচ্ছে বাস্তবিক যা নয় এমন থাকা বা অধিকার বোঝাতে। আমার যদি রাজার মতো সম্পত্তি ওয়েলথ থাকতো, ঠিক আছে, আমার যদি নিকুঞ্জর মতো একটা বন্ধু থাকতো, এইরকম, তাহলে থাকা বা অধিকার অর্থে হলে আমরা এই অপশনটাকে ইউজ করব। নেক্সট দেখো অপশন সিতে এই থাকা বা অধিকার বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে অপশন সিতে, অর্থাৎ 3 নম্বর পয়েন্ট। কি সেটা? আমি যদি স্টেশনে 1 ঘন্টা আগে পৌঁছতে পারতাম, তুমি যদি আমাকে একটা SMS করতে পারতে। এই যে ওয়ার্ডগুলো দেখো, এটা থাকাও বোঝাচ্ছে না, হওয়াও বোঝাচ্ছে না, তাই তো? সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে ইউজ করব, অর্থাৎ অপশন মানে সি যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা। এবার এর সঙ্গে কি হবে স্ট্রাকচারটা একদম পরিষ্কার, এটা লিখে দেবে যাই থাকুক তারপরে সাবজেক্ট would have V3, ব্যাস। এবার দেখো প্রত্যেকটা এক্সাম্পলে আসি। আমি যদি ইফ আই ওয়্যার দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ, দেখো ইফ আই ওয়্যার দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ, তারপরে স্ট্রাকচারটা কি লিখবো? আই উড হ্যাভ accepted such demands of the students. I would have accepted, দেখো V3, such demands of the student, 1 নম্বরে এলাম। If I had the wealth of the king, অর্থাৎ আমার যদি রাজার মতো সম্পত্তি থাকতো, if I had the wealth of the king, তাহলে আমি সব কিছুই কিনে নিতে পারতাম, তাহলে I would have bought everything. নেক্সট দেখো, যদি তুমি আমাকে একটা SMS পাঠাতে, if you had sent me an SMS, I would have received you at the airport, আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতাম। তাহলে এই তিনটের ক্ষেত্রেই সেম স্ট্রাকচার ইউজ করতে পারো। কেমন? এবার দেখো তুমি এই স্ট্রাকচারটাকে আগেও রাখতে পারো, এই স্ট্রাকচারটাকে পরে রাখতে পারো, যে কোনো একটা করা যায়, এটাকে আগেও রাখা যায়। তাহলে ইফ দি যে স্ট্রাকচারটা আছে দেখো, ইফের সঙ্গে কখনো উড হ্যাভ V3 নেই, ইফের সঙ্গে কখনো উড হ্যাভ V3 নেই। তাহলে ইফের সঙ্গে যে স্ট্রাকচারটা আছে দেখো এই তিনটের মধ্যে একটা, তাহলে কোনটা হবে একটুখানি নিজেকে সেন্টেন্সটা পড়ে জাজ করতে হবে। দেখো আমরা ম্যাচটা জিততে পারতাম যদি, তাহলে ইফ হি হ্যাড প্লেড সেন্সিবলি, যদি সে সেন্সিবলি প্লেটা করতো, তাহলে অপশন সিতে আছে দেখো, তাহলে ইফ সাবজেক্ট হ্যাড V3, তাহলে ইফ সাবজেক্ট হ্যাড V3 অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেমন? আচ্ছা, এর আরেকটাখানে বলে দিই, এটাও একটা আমরা ইউজ করি, যে ইফ সাবজেক্ট ওয়্যার প্লাস সাবজেক্ট উড V1, এই স্ট্রাকচারটাকেও বলা যায়। ক্লিয়ার? বেশ, তাহলে পরের কোয়েশ্চেনে চলে আসি। কি আছে কোয়েশ্চেনটা? neither of the suggestion is really worth accepting. কেমন? neither of the suggestion is really worth accepting, যখনই এই অফ দ্যাটা আসবে ফলোড বাই নাউনটা সবসময় প্লুরাল হবে, অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হবে, neither either যাই বলো না কেন,
নাউনটা প্লুরাল ডেফিনেটলি, কিন্তু ফলোড বাই ভার্ব, তারপরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার, সেই কারণে এখানে ভার্বটা ইজি আছে। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে না অপশন 1। ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন তোমরা সিজিএল এ তো পেয়েছো, যারা এই কোয়েশ্চেন্স নিয়ে একটু প্রিভিয়াস ইয়ার দেখো। নিদার অফ, এই দাটা দেওয়া ছিল না, নিদার অফ সাজেশন হবে না, সব সঞ্জন হতে হবে নিদার অফ, থাকলেই ফলোড বাই একটা দা থাকতে হবে। এই দাটা অমিট করা ছিল কোয়েশ্চেন পেপারে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো তাহলে ডেফিনেটলি তোমরা এটাকে ফলো করে থাকবে। কেমন, বেশ, তাহলে নিদার অফ দ্য সাজেশনস, কারণ নিদার অফ দ্য থাকলে ফলোড বাই নাউনটা প্লুরাল বাট ভার্ব ইজ সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে ইজি করা আছে দেখো। সো দ্য অপশন ইজ অপশন এ, দিস ইজ দ্য আনসার। Next question is question number 8. Every one of members expressed their opinion. একটুখানি বলে রাখি যে every, each, either, neither এবং যতগুলো ইনডেফিনিট প্রোনাউন আছে, কোন কোনগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়, এনি দিয়ে যতগুলো আছে, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং। কেমন, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এগুলো প্রত্যেকটাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এইগুলো প্লাস ইনডেফিনিট প্রোনাউন যেগুলো থাকবে, এদের পরে দে আর ফলোড বাই ভার্ব দ্যাট ইজ সিঙ্গুলার, এবং যে পজেসিভ অ্যাডজেক্টিভ থাকবে সেই পজেসিভ অ্যাডজেক্টিভটাও হবে সিঙ্গুলার। এবার একটুখানি বলে রাখি পজেসিভ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার বলতে কি বোঝায়, কোন কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, কোনটা প্লুরাল, না আগে কোন কোনগুলো বলে রাখি। পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ, হার, মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, তাই তো, এইগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। হিজ, হার, এটা হচ্ছে সিঙ্গুলার, এরই প্লুরাল হচ্ছে দেয়ার, দেয়ারটা হচ্ছে প্লুরাল, যদিও মাই এটাও সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে হিজ, হার হচ্ছে সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ার হচ্ছে প্লুরাল পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখো খেয়াল করে, দেয়ার রয়েছে, তাহলে দেয়ার কখনোই হবে না, তার রেসপেক্টে হিজ অথবা হার। কেমন, এবার তুমি বলতে পারো তাহলে মাই হয়তো সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে মাইটাও তো হতে পারতো, কিন্তু যেহেতু এভরিওয়ান ইনডেফিনিট প্রোনাউন, তো মাই বললে তো আমি তো ডেফিনিট হয়ে যাচ্ছে, তো ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে সিঙ্গুলার পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ অথবা হার, আর প্লুরাল হলে দেয়ার ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা এইভাবে ইউজ করব। এবার দেখে না যাও আনসারটা, তাহলে এভরিওয়ান অফ মেম্বার্স এক্সপ্রেসড হিজ ওপিনিয়ন, তাহলে এক্সপ্রেসড হিজ ওপিনিয়ন, অর্থাৎ অপশন 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9. মাচ হ্যাজ হ্যাপেন্ড, খেয়াল করে দেখো, মাচ হ্যাজ হ্যাপেন্ড কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো। সিন্স হি হ্যাজ স্টার্টেড হিজ শপ ইন দ্য সিটি, ক্লিয়ার। একটুখানি বলে রাখি, এই সিন্সটাকে বলা হচ্ছে টাইম কনজাংশন, দিস সিন্স ইজ কল্ড টাইম কনজাংশন, কারণ সিন্সকে আবার কজ অর্থেও ইউজ করা হয়, তাই তো। সিন্স ডিনোট কজ, বিকজ অর্থে ইউজ করা হয় সিন্সকে, বাট এখানে সিন্সটা হচ্ছে টাইম কনজাংশন। এবার সিন্স যখন টাইম কনজাংশন হয়, তার সেন্টেন্স স্ট্রাকচার যে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস সাবজেক্ট V2, এটা সিন্স, when since used as time conjunction, তখন সিন্সের ইউজটা হবে এটা,
এবার এই মাঝখানটাতে বসে যাবে সিন্স। অর্থাৎ এবার একটুখানি দেখে নিই যে সিন্স এর আগে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্স এর পরে বসবে সিম্পল পাস্ট টেন্স। এটা হচ্ছে সিন্স এর ইউজ। তাহলে সিন্স এর আগে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স followed by simple past tense, তাহলে preceded by present perfect followed by simple past। ওই দেখে নাও যাক আনসারটা, তারপরে আরো এক্সপ্লেন করছি সিন্স নিয়ে। তাহলে দেখো মাচ হ্যাজ হ্যাপেন্ড প্রেজেন্ট পারফেক্ট আছে, সিন্স পেলাম, তাহলে হি হ্যাজ দ্য প্রয়োজন নেই আমার, হি স্টার্টেড। দেখো ফার্স্ট অপশনটি আছে, আমাকে অপশন খোঁজার দরকারই নেই, বাকিগুলোর দেখলামই না। তাহলে সিন্স হি স্টার্টেড। এবার সিন্স প্রসঙ্গে যেটা বলছিলাম, তোমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে যে তাহলে সিন্স যখন কজ অর্থে ইউজ করা হয়, তাহলে এখানে সিন্স হচ্ছে টাইম কনজাংশন। আমি এক্ষুনি বললাম সিন্সকে কজ অর্থে ইউজ করা হয়, কজ কনজাংশনও হয়, সেটা বিকজ অর্থে ইউজ করা হয়। বিকজ এর মানেও যা, সিন্স এর মানেও সেম মিনিং এ ইউজ করা হয়। যেমন একটা সেন্টেন্স বলছি আমি, সিন্স উই স্টার্টেড লেট, মানে কি? বিকজ উই স্টার্টেড লেট উই মিস দ্য ফার্স্ট সিন অফ দ্য ফিল্ম, আমরা ফিল্মের ফার্স্ট সিনটা মিস করে গিয়েছিলাম, তাহলে এখানে বিকজ অর্থে ইউজ করা হচ্ছে। আর একটা সিন্সকে ইউজ করা হয় যেটা তোমরা টেন্সের ক্ষেত্রে ইউজ করো, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, ওই সিন্সটা হচ্ছে ইউজড অ্যাজ প্রেপোজিশন। কি করে বুঝবো সিন্সটা ইউজড অ্যাজ প্রেপোজিশন? না, সিম্পলি ফলোড বাই নাউন থাকবে। দেখো সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, কেমন, এগুলো প্রত্যেকটা নাউন, দ্যাটস ওয়াই সিন্সটা প্রেপোজিশন। নেক্সট কোয়েশ্চেন, আই অ্যাম হাই ইন্সপায়ার্ড। আমার যে পার্টটুকু আমার আন্ডারলাইন আছে সেই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে। কি হয়, এটা ভীষণ একটা ইজি স্ট্রাকচার, এইভাবে মনে রাখো, মনে রাখতে পারবে। এটা হচ্ছে একটা অ্যাডভার্বের কোয়েশ্চেন। প্রথমে যদি সাবজেক্ট থাকে, তারপরে দেখো অক্সিলারি আছে, সাবজেক্ট অক্সিলারি দেন অ্যাডভার্ব ইউজ করবে, তারপরে ভার্বে ভিটি ফর্ম থাকতে পারে অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে, ভার্বে ভিটি ফর্ম অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে। একটুখানি বলে রাখি যে ভার্বে ভিটি ফর্ম মানে পার্টিসিপল, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল যাই বলো না কেন, দে আর ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। কেমন? তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সাবজেক্ট দেখো, তারপর অক্সিলারি ভার্ব, তারপর আসবে কি অ্যাডভার্ব। খেয়াল করে দেখো হাইটা কিন্তু অ্যাডভার্ব না, তাহলে হায়ার অ্যাডভার্ব হচ্ছে হাইলি। ঠিক আছে, তাহলে আনসারটা কি হওয়া উচিত? আই অ্যাম হাইলি ইন্সপায়ার্ড, সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব অ্যাডভার্ব ভি3। তাহলে এখানে দেখো আই অ্যাম হাইলি আছে বাট ভি3 নেই, এখানে দেখো অক্সিলারি নেই, তাহলে এখানে একমাত্র অপশন হচ্ছে অপশন সি ইজ দ্য right answer. These are the questions. Hopefully all the questions are helpful to all the exams. আমরা শুধু একটা পার্টিকুলার কোন একটা এক্সামস এর জন্য আমরা পড়ি না, আমরা তো সমস্ত এক্সামস গুলোর জন্য প্রিপারেশন নিই। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেন্স গুলো ভীষণ হেল্পফুল তোমাদের কাছে। তো প্লিজ স্টে উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।